স্বাগত জানাচ্ছি কৃত্তিবাস অনুষ্ঠানে। কৃত্তিবাসের নতুন সংখ্যা নিয়ে আপনাদের স্বাগত। জার্মানির সৃজনের এক ঝলকে আমরা পড়ছিলাম অষ্টম পর্বে। এখন আমরা নবম পর্ব। জার্মান হেবারমাস ও দুই উত্তরাধুনিক ফরাসি চিন্তক দার্শনিকদের দ্বৈরথ, লিখেছেন সুনির্মল দাস। প্যারিস থেকে ফ্রাঙ্কফুর্টের দূরত্ব মেরে কেটে 650 কিলোমিটার। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পৃথিবীতে এই দূরত্ব কিছুই নয়। তা সত্ত্বেও গত শতাব্দীর দ্বিতীয় দশকে জন্ম নেওয়া একজন জার্মান ও দুজন ফরাসি দার্শনিক, চিন্তক, বুদ্ধিজীবী, অধ্যাপককে পরস্পরের সাক্ষাতের জন্য 8-এর দশক অবধি অপেক্ষা করতে হয়েছিল। এমন নয় যে সশরীরে সাক্ষাতের পূর্বে তাদের মধ্যে কোনো রকম উল্লেখযোগ্য বৌদ্ধিক যোগাযোগ স্থাপিত হয়েছিল। এমনও নয় যে 80-র দশক পর্যন্ত এরা কেউ সেরকম গুরুত্বপূর্ণ কোনো কাজ করে উঠতে পারেননি। বরং এর উল্টোটি হয়েছে। তিনজনেরই বেশিরভাগ গুরুত্বপূর্ণ কাজ 80-র দশকের আগেই প্রকাশিত হয়েছে। এই তিনজন হলেন ইউর্গেন হেবারমাস, মিশেল ফুকো এবং জাক দেরিদা। প্রথমজন সমাজ, সংস্কৃতি, রাজনীতি সহ প্রায় সর্বক্ষেত্রে একজন ভীষণ উপযোগী ভাবুক, যার চিন্তার সঙ্গে পরিচিত হই মনে হয় এক্ষুনি এটাকে কাজে লাগানো দরকার। আবার অন্যদিকে শেষ দুজন 20 শতকের অন্যতম প্রতিভাধর, সৃজনশীল ও অতল স্পর্শী চিন্তক, যাদের ভাবনা চিন্তা এতই ক্ষুরধার ও মোহনীয় যে তা এক নিমেষে চিন্তা ও চেতনার চরিত্র বদলে দিতে পারে। আবার আমাদের নিরাপদ যাপনকে করে তুলতে পারে বিপন্ন ও পরাণমুখ। একটি প্রবন্ধে এই তিন অতিকায় চিন্তককে নিয়ে কথা বলার ধৃষ্টতা ও অসম্পাদ্য পরিকল্পনা আমার নেই। মূলত হেবারমাসকে কেন্দ্র করে বাকি দুজনের কথা বলবো। সেখানেও 5-6টি দশক বিস্তৃত পূর্ণাবয়ব হেবারমাসকে ধরার চেষ্টা করব না। আধুনিকতা বিষয়ে হেবারমাসের বক্তব্য ও সেই সূত্রে ফুকো কিংবা দেরিদার সঙ্গে তার যে মতদ্বৈধ ও দ্বৈরথ তা কিছুটা বোঝার চেষ্টা করব। ইউর্গেন হেবারমাস বিখ্যাত ফ্রাঙ্কফুর্ট স্কুলের দ্বিতীয় প্রজন্মের তাত্ত্বিক ও দার্শনিক। ম্যাক্স হোরখাইমার এবং থিওডোর অ্যাডর্নোর নেতৃত্বে গড়ে ওঠা এই গোষ্ঠী নাৎসি নিপীড়নের ঠেলায় বেশ কিছুদিন নির্বাসিত থাকার পর 50-এর দশকে আবার পুনঃপ্রতিষ্ঠিত হয় জার্মানিতে। 1955-তে অ্যাডর্নো দায়িত্ব নেওয়ার পর হেবারমাস তার সহকারী রূপে কাজ করতে শুরু করেন। এর এক দশক আগেই অ্যাডর্নো এবং হোরখাইমারের যুগান্তকারী যৌথ কাজ দ্য ডায়ালেকটিক অফ এনলাইটেনমেন্টের প্রকাশিত হয়েছে এবং পরবর্তীতে হেবারমাস এই বইয়ের প্রতিপাদ্য থেকে অনেকাংশে সরে দাঁড়াবেন। 1980-তে অ্যাডর্নোর নামাঙ্কিত পুরস্কার নিতে উঠে হেবারমাস প্রথম উত্তরাধুনিক ও উত্তর কাঠামোবাদীদের বিপ্রতীপে গিয়ে ঘোষণা করলেন আধুনিকতার প্রকল্প এখনো ফুরিয়ে যায়নি। আমাদের আধুনিক হয়ে ওটা এখনো সম্পূর্ণই হয়নি। এই ঘোষণার 1 বছর আগে ফ্রান্সোয়া লিওতার লিখে ফেলেছেন দ্য পোস্ট মডার্ন কন্ডিশন। উত্তরাধুনিকতাবাদের অন্য দুই প্রতিভু মিশেল ফুকো
এবং জাক দেরিদাও তাদেরই সম্পর্কিত অভিসন্দর্ভ পেশ করেছেন এবং হেবারমাস নিজেও কিছুদিন আগে 2 খণ্ডের দ্য থিওরি অফ কমিউনিকেটিভ অ্যাকশন লেখা সম্পন্ন করেছেন। 1980 সালের আগে হেবারমাসের লেখায় বা বিশেষ করে দ্য ফিলসফিক্যাল ডিসকোর্স অফ মডার্নিটির আগে তার চিন্তায় ফরাসি উত্তরাধুনিকতাবাদ ও উত্তর কাঠামোবাদ বিষয়ক কোনো সিরিয়াস সমঝোতা আমরা লক্ষ্য করিনি। যদিও বহুধা বিস্তৃত হেবারমাসের সুদীর্ঘ বিদ্যায়তনিক জীবনের ঐক্যসূত্রটি হল এনলাইটেনমেন্ট ও আধুনিকতার মুক্তি বিধায়ক স্বরূপটিকে অক্ষত রাখার ঐকান্তিক প্রচেষ্টা। সেই প্রচেষ্টারই ফসল সংযৌগিক যুক্তিবাদিতার ধারণা এই ধারণা তৈরির ক্ষেত্রে তার অন্যতম পূর্বপক্ষ ছিলেন ফ্রাঙ্কফুর্ট স্কুলেরই প্রথম প্রজন্মের 2 দার্শনিক অ্যাডর্নো এবং হোরখাইমার। অথচ 2 খণ্ডে প্রকাশিত দ্য থিওরি অফ কমিউনিকেটিভ অ্যাকশনতে ফুকো, দেরিদা, লিওতার কিংবা অন্যান্য ফরাসি উত্তরাধুনিক তাত্ত্বিকেরা লক্ষণীয়ভাবে অনুপস্থিত, কিন্তু লিওতারের দ্য পোস্ট মডার্ন কন্ডিশনের রাগঢাক না করে আধুনিকতার প্রকল্পকে এক ধরনের ভাওতাবাজি বলে চিহ্নিত করে এবং উত্তরাধুনিকতাকে সংজ্ঞায়িত করে এই ভাওতাবাজির প্রতি সুযোগ্য কটাক্ষ হিসেবে। শুধু তাই নয়, এই বইতে লিওতার ছত্রে ছত্রে হেবারমাসকে উদ্ধৃত করেছে, আক্রমণ করেছে। এরপর হেবারমাস আর চুপ করে বসে থাকতে পারেন না। এর সঙ্গে মিশে গিয়েছিল কিছু রাজনৈতিক, সাংস্কৃতিক ও আত্মজৈবনিক অনুষঙ্গ যা দ্য ফিলসফিক্যাল ডিসকোর্স অফ মডার্নিটির পটভূমি তৈরি করে দিয়েছিল। হেবারমাস এনলাইটেনমেন্ট ও আধুনিকতার উত্তরাধুনিক সমালোচকদের 2 ভাগে ভাগ করতে গিয়ে একদিকে রেখেছেন আমেরিকানদের, অন্যদিকে রেখেছেন ফরাসিদের। প্রথম ভাগে থাকা আমেরিকানদের তিনি নব্য রক্ষণশীল নামে অভিহিত করেছেন, যারা আধুনিকের সঙ্গে পাশ্চাত্য যুক্তিবাদিতাও বৌদ্ধিকতার সাংস্কৃতিক যোগসূত্র ছিন্ন করে এনলাইটেনমেন্টের মৃত্যু ঘণ্টা শোনাতে চান। এরা আধুনিক হয়ে ওঠার প্রক্রিয়াটিকে আক্রমণ না করে আধুনিকতাকে সাংস্কৃতিকভাবে কিভাবে বোঝা হয়েছে তার দিকে তীক্ষ্ণ নজর দিয়েছেন। আবার অন্যদিকে ফরাসি উত্তরাধুনিকতাবাদী, বিশেষত ফুকো ও দেরিদাকে তরুণ রক্ষণশীল হিসেবে আক্রমণ করেছেন, যারা আধুনিকতা ও যুক্তিবাদিতার মধ্যে যোগসূত্র মেনে নিয়ে সামগ্রিকভাবে এই 2 ধারণাকেই চ্যালেঞ্জ করেন। দ্বিতীয়ত, 20 শতকের দ্বিতীয়ার্ধের ফরাসি চিন্তার কেন্দ্রে রয়েছেন 2 জার্মান দার্শনিক, নিটশে ও হাইডেগার। উত্তর কাঠামোবাদী কিংবা উত্তরাধুনিকতাবাদীদের প্রতি হেবারমাসের তাত্ত্বিক ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গির বীজ প্রতীত রয়েছে নিটশে ও হাইডেগারের প্রতি তার বিরূপ মনোভাবের মধ্যে। অনিবার্য নাৎসি অনুষঙ্গের কারণে এদের সঙ্গে হেবারমাসের আশৈশব বৈরিতা এবং তা এতটাই গভীর যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার তাত্ত্বিক চিন্তায় এর প্রভাব আবশ্যিক হয়ে উঠেছে। তৃতীয়ত, হেবারমাসের একরকম অন্তর্নিহিত উদ্বেগ ও ভয় ছিল যুক্তিবাদিতার বিরোধিতা করতে গিয়ে যদি যুক্তিপূর্ণতাকে বর্জন করতে হয় তাহলে তা পৃথিবীর পক্ষে খুব একটা মঙ্গলজনক হবে না। তার ভয় ছিল মূলত রক্ষণশীলদের নিয়েই। নব্য ও তরুণ উভয় রক্ষণশীল গোষ্ঠীর ব্যাপারেই তার উৎকণ্ঠা ছিল। 1983 সালের
মার্চ মাসে মিশেল ফুকোর আমন্ত্রণে হেবারমাস প্যারিসের কলেজ দ্য ফ্রান্সে প্রদত্ত বক্তৃতা এবং ঠিক পরের বছর কর্নেল ইউনিভার্সিটিতে দেওয়া বক্তৃতার ভিত্তিতে 1985-তে প্রকাশিত হয় 12টি অধ্যায় সংবলিত দ্য ফিলোসফিক্যাল ডিসকোর্স অফ মডার্নিটি। 1983-তে হেবারমাস প্রদত্ত বক্তৃতাগুলির প্রতিক্রিয়া হিসেবে 1984-র মে মাসে কান্টের হোয়াট ইজ এনলাইটেনমেন্ট প্রকাশের ঠিক 200 বছর বাদে একই শিরোনামে ফুকো একটি বক্তৃতার খসড়া প্রকাশ করেন। কান্টের এই ঐতিহাসিক প্রবন্ধের 200 বছর পূর্তি উপলক্ষে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল, যেখানে উপস্থিত থাকেন চার্লস টেলর, রিচার্ড রর্টি, হুবার্ট ড্রেইফুস, পল রেইনবো এবং স্বয়ং হেবারমাস। এই সভায় বলবার জন্যই মূলত ফুকো বক্তৃতার খসড়া প্রস্তুত করেছিলেন, কিন্তু 1984 জুন মাসে ফুকোর আকস্মিক প্রয়াণে গত শতাব্দীর অন্যতম এক বৌদ্ধিক বিনিময় পাঠের বিরল সৌভাগ্য থেকে আমরা চিরকালের জন্য বঞ্চিত হয়েছি। এখানে যেটা উল্লেখযোগ্য তা হলো হেবারমাস যেভাবে যতখানি ফুকোকে উদ্ধৃত করতে পেরেছেন, ফুকোর কাছে সেই সুযোগ ছিল না। কারণ 1983-তে হেবারমাস প্যারিসে যে বক্তৃতা দেন তার বিষয় ছিল হেগেল, নিৎসে ও জার্মান রোম্যান্টিসিজম, এবং পরের বছর কর্নেল ইউনিভার্সিটিতে প্রদত্ত বক্তৃতার আগেই ফুকো প্রয়াত। ডিসকোর্স অফ মডার্নিটিতে ফুকোর বিষয় আপত্তির 3টি অভিমুখ রয়েছে। প্রথমটি পদ্ধতিগত। এখানে ফুকো একজন ফাংশনালিস্ট, যিনি যাবতীয় ঘটনা ও সম্বন্ধকে ক্ষমতার প্যারামিটার দিয়ে ব্যাখ্যা করেন। তার লোকোত্তর ঐতিহাসিকতার ধারণার মধ্যেও রয়েছে ক্ষমতার নিরবচ্ছিন্ন সংগ্রামের কথা। ফুকোর এই ধরনের জিওলজিকে হেবারমাস চিহ্নিত করেছেন বর্তমানতা, আপতিকতা ও ছদ্ম আদর্শবাদিতা দিয়ে। দ্বিতীয়ত হেবারমাস বলেন, আধুনিক সমাজে অনুশাসন ক্ষমতাকে ফুকো যেভাবে বুঝেছেন তাতে সংযৌগিক বোঝাপড়া ও যুক্তির পরিসর ক্রমেই কমে যাবে। তৃতীয়ত, এর ফলে বোঝাপড়া ও যুক্তির পরিসর ক্রমেই কমে যাবে। তৃতীয়ত, এর ফলে দুই ধরনের মানুষের আবির্ভাব ঘটবে। একদল হবে রক্ষণশীল, অন্যরা হবে দায়বদ্ধতা রহিত। হেবারমাস এবং ফুকো উভয়ের কাছেই যুক্তি বুদ্ধি হলো থিংস অফ দিস ওয়ার্ল্ড, অর্থাৎ এরা দুজনেই জ্ঞাতা সাপেক্ষ রিজনের ধারণা বর্জন করছেন, যেখানে কেউই বুদ্ধির অধিকারী হবে, আবার কেউ হবে না, বা বুদ্ধিদীপ্ত হওয়ার কিছু প্রাক স্বীকৃতি থাকবে। কিন্তু তার মানে এই নয় যে হেবারমাস সত্য মিথ্যা, ভুল ঠিক, যৌক্তিক অযৌক্তিকের পার্থক্য উপেক্ষা করছে। সংযৌগিক বাচন ক্রিয়ার ভেতর দিয়েই যুক্তি সিদ্ধির উন্মেষ ঘটবে। যে কোনো পরিসরেই যুক্তির ভূমিকা আমরা অস্বীকার করতে পারি না। একজন ঐতিহাসিক, একজন সাহিত্যবেত্তা, একজন গবেষক যা করেন তা একটি পদ্ধতি মেনেই করেন। যে পদ্ধতির কিছু নিয়ম থাকে, কিছু উপপাদ্য থাকে প্রতিপাদ্যকে তুলে ধরার জন্য। ফুকো যখন ইতিহাসকে বিভিন্ন যুগের এপিস্টেমকে বোঝার জন্য যুক্তির ভূমিকাকে অস্বীকার করেন, তখন তিনিও আসলে একটি নির্দিষ্ট প্যারামিটার থেকেই করেন। যুক্তির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার মাধ্যমে ফুকো আসলে যুক্তির আদিবিদ্যক দিকটি অস্বীকার করতে চান। সে অধিবিদ্যার ডেকার্ত থেকে হুসার্ল অবধি পাশ্চাত্য দর্শনে পাকাপাকি জায়গা করে নিয়েছিল। আধুনিক যুক্তিবাদিতাকে ফুকো দেখেছেন দমনপীড়ন, বৈষম্য,
এক্সক্লুশনের হাতিয়ার ও আধিপত্যের অজুহাত হিসেবে। তবে অ্যাডর্নো এবং হোরখাইমারের মতো তিনি এই আধিপত্যকে প্রকৃতির ওপর মানুষের, নারীর ওপর পুরুষের কিংবা নিম্নবর্গের ওপর উচ্চবর্গের নিবেশীকরণ হিসেবে দেখেননি। ফুকোর কাছে এই আধিপত্য যে কোনো সামাজিক প্রতিষ্ঠান, সামাজিক অসামাজিক সম্পর্ক, বিবিধ সন্দর্ভ ও রীতিনীতির মাধ্যমে বিস্তৃত হতে পারে। বিভিন্ন মতো পথ ও বিপথগামিতাকে প্রণালীবদ্ধ করে স্বাভাবিক কিংবা অস্বাভাবিক রূপে চিহ্নিত করার পদ্ধতি হল যুক্তিবাদিতা। আলো যেমন চতুর্দিকে ছড়িয়ে পড়ে আলোকায়ন বা এনলাইটেনমেন্টের মাধ্যমে, তেমনি যৌক্তিকতার অবিসংবাদিত প্রভুত্ব সমাজের সর্বক্ষেত্রে ছড়িয়ে পড়ে এবং আমরা যাকে আধুনিক যুগ বলি, সেই সময় এসে যা কিছু দীপ্যমান তাকে জ্ঞান বলে চিনতে শুরু করলো মানুষ। যুক্তিকে যখন জ্ঞানের পরিসরে নিয়ে আসা হলো, তখন এর গুরুত্ব ও ক্ষমতা আরও বেড়ে গেল। তখন তা সরাসরি মুক্তি বিধায়ক প্রকল্পগুলোয় অংশগ্রহণ করতে শুরু করে এবং ক্রমশই তা হয়ে উঠল আধিপত্যের হাতিয়ার। ফুকোর কাছে এনলাইটেনমেন্ট ও আধুনিকতা একে অপরের পরিপূরক কিংবা এদের মধ্যে কোনো পার্থক্যই নেই। কারণ 1984-তে এসে ফুকো লিখছেন কাকে বলে এনলাইটেনমেন্ট ও কাকে বলে আধুনিকতা। এই দুটি প্রশ্ন আসলে সমার্থক। এই কথা বলা ফুকোর ক্ষেত্রে অনেক সহজ ছিল, কারণ তিনি আধুনিকতা বলতে কোনো কাল পর্বকে বুঝতেন না। তার কাছে আধুনিকতা হলো একটি দৃষ্টিভঙ্গি, একটি অ্যাটিটিউড। কোনো কালপর্বকে বুঝতেন না। তার কাছে আধুনিকতা হলো একটি দৃষ্টিভঙ্গি, একটি অ্যাটিটিউড। এই দৃষ্টিভঙ্গির স্বরূপ তিনি লিপিবদ্ধ করেছেন। অন্যদিকে হেবারমাসের সঙ্গে দেরিদার প্রথম সাক্ষাৎ 1984-তে, যখন হেবারমাসের আমন্ত্রণে দেরিদা ফ্রাঙ্কফুর্টে আসেন। এই সময় জার্মানির একাডেমিক আবহাওয়ায় এনলাইটেনমেন্ট, আধুনিকতা ও যুক্তিবাদিতার পক্ষ বিপক্ষের মধ্যে চলছে তুমুল তাত্ত্বিক সংঘর্ষ। ঘটনাচক্রে প্রথম সাক্ষাতের পর উভয়ের পারস্পরিক প্রতিক্রিয়ায় ছিল সেই সংঘর্ষেরই প্রচ্ছন্ন প্রভাব। পরের বছরই প্রকাশিত দ্য ফিলসফিক্যাল ডিসকোর্স অফ মডার্নিটিতে হেবারমাস অভিযোগ করছেন ডিকনস্ট্রাক্ট করতে গিয়ে দেরিদা 4 ধরনের পৃথকত্ব অবলুপ্তির পথে হেঁটেছেন: দর্শন, সাহিত্য, যুক্তি, অলঙ্কার, স্বাভাবিক অস্বাভাবিক ভাষা ব্যবহার ও ভাষার সমস্যা নিরসনকারী ও জগৎ প্রকাশক ভূমিকা। এখানে মনে রাখতে হবে, দেরিদার বিনির্মাণ তত্ত্ব সবকিছুকেই নস্যাৎ করতে চায় না। এই তত্ত্বের মাধ্যমে দেরিদা অধিবিদ্যাকে বিসর্জন দিতে চান, কিন্তু তা করতে গেলে পদ্ধতিগত বিবর্তন তো আনতেই হবে। তার জন্য যুক্তি বুদ্ধির ভূমিকাকে চ্যালেঞ্জ করা জরুরি। এমনকি আমাদের ভাষা ব্যবহারের মধ্যেও ঢুকে থাকে অধিবিদ্যা। হাইডেগার বলেন, ল্যাঙ্গুয়েজ ইজ দ্য হাউস অফ বিইং। ফলে আমাদের ধ্যান ধারণা ভাষা ব্যবহারকে অধিবিদ্যার বিনির্মুক্ত কাজটিকেই দেরিদা বিনির্মাণ বলেন। এই প্রসঙ্গে তিনি গ্রিক অলঙ্কার শাস্ত্রের আপোরিয়ার ধারণা ব্যবহার করেছেন। এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে কজিটো অ্যান্ড দ্য হিস্ট্রি অফ ম্যাডনেস প্রবন্ধে দেরিদা ফুকোর পাগলামি বিষয়ক আলোচনাকে এক প্রকার যুক্তি নির্ভর অর্গানাইজ তত্ত্ব বলে সমালোচনা করেছেন। হেবারমাস মনে করেন আধুনিকতা ও এনলাইটেনমেন্টকে বর্জন করার উত্তরাধুনিক প্রচেষ্টা আসলে প্রাক আধুনিক ও অ্যান্টি এনলাইটেনমেন্টের যুগে ফিরে যাওয়ার
অ্যান্টি এনলাইটেনমেন্টের যুগে ফিরে যাওয়ার ছদ্মবেশী অভিপ্রায়। দেরিদার ক্ষেত্রে তা ইহুদি মিস্টিসিজম। অন্যদিকে দেরিদা দাবি করছেন যে হেবারমাস তাকে শুধু যে ভুল বুঝেছেন তা নয়, যত্ন করে তাকে পড়েও দেখেননি, কারণ তার বক্তব্য আলোচনা করতে গিয়ে হেবারমাস সেভাবে তাকে উদ্ধৃতই করেননি। পরের অভিযোগটি আরও মারাত্মক। দেরিদা বলছেন হেবারমাস যেন তাকে বন্দুক তাক করে জানতে চাইছেন তিনি যুক্তিবাদিতা কিংবা আধুনিকতার পক্ষে না বিপক্ষে। এই হেবারমাসই আবার দেরিদা প্রয়াত হওয়ার পর শোক বার্তায় লিখেছেন, মিশেল ফুকোর পর যাক দেরিদাই সেই ভাবুক যিনি একটি সমগ্র প্রজন্মকে নাড়া দিতে পেরেছেন। এবং কয়েকটি লাইন পরেই একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যা থেকে দেরিদার প্রতি হেবারমাসের মনোভাব বুঝতে সুবিধা হয়। Derrida's deconstruction, like Adorno's negative dialectics, is essentially a performative exercise, a praxis. হেবারমাস আধুনিকতাকে একটি বিস্তৃত যুগের সঙ্গে চিহ্নিত করেন এবং তার কাছে এনলাইটেনমেন্ট ও আধুনিকতা সমার্থক। তিনি মনে করেন কান্টের হাত ধরেই আধুনিক যুগের সূচনা হয় এবং হেগেলের সময়কালে এসে তা পরিণত হয়। তবে হেগেলের দর্শনেই আধুনিকতার ধারণা পরিস্ফুট হয়, যে আধুনিকতা পাশ্চাত্য যুক্তিবাদিতা ও বুদ্ধিজীবিতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। হেগেল থেকে ম্যাক্স ওয়েবার পর্যন্ত এই সংযোগ অক্ষুণ্ণ থেকেছে। এখানে মনে রাখা জরুরি যে হেবারমাসের উপর ম্যাক্স ওয়েবারের প্রভাব মারাত্মক, আবার হেবারমাস ও ম্যাক্স ওয়েবার এই দুজনের উপর কান্টের প্রভাব অবিসংবাদী। অ্যাডর্নো এবং হোরখাইমারের প্রতি তার ঋণ স্বীকার করেও হেবারমাস তাদের নেগেটিভ ডায়ালেকটিক্সের সমালোচনা করছেন। তিনি মনে করেন ডায়ালেকটিক্সে আধুনিক যুক্তিবাদিতাকে একটি নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি থেকে বোঝা হয়েছে। হেবারমাস এখানে দুই ধরনের যুক্তিবাদিতার ধারণা নিয়ে আসছেন, ইনস্ট্রুমেন্টাল র্যাশনালিটি বা সাপেক্ষ যুক্তিবাদিতা ও সাবস্ট্যান্টিভ র্যাশনালিটি বা নিরপেক্ষ যুক্তিবাদিতা। এই দুই ধরনের যুক্তিবাদিতার ধারণা ভীষণভাবে কান্ট ও ম্যাক্স ওয়েবারের দ্বারা প্রভাবিত। সাপেক্ষ যৌক্তিকতার যথেচ্ছ ব্যবহার আধুনিকতার গতি প্রকৃতি শুধু বদলেই দেয়নি, তা বিভ্রান্ত করেছে। মানুষের আয়েশ, আধিপত্য ও আক্রমণের হাতিয়ার হিসেবে এই যৌক্তিকতার প্রয়োগ মানব মুক্তির অন্তরায়, পুঁজিবাদের পথ প্রশস্ত করে এবং তা ডিসকার্সিভ ডেমোক্রেসির পক্ষে বিপজ্জনক। ফলে এখানে হেবারমাস আধুনিকতার প্রকল্প ব্যর্থ হওয়ার একটি কারণ খুঁজে পেলেন। অন্যদিকে রয়েছে নিরপেক্ষ যুক্তিবাদিতা, যা মানুষকে যুক্তিপূর্ণ থাকতে সাহায্য করে। গণপরিসরে বাক বিনিময় ও মত আদান প্রদানের ফলেই এই যুক্তিবাদিতার উন্মেষও ঘটে। আজ থেকে 50 বছর আগে হেবারমাস যে যুক্তি ব্যবহারের সমালোচনা করে আধুনিকতার অসম্পূর্ণতার কথা ঘোষণা করলেন, আজকের পৃথিবী দেখেও কি হেবারমাস তাই মনে করে? মিশেল ফুকো আগে প্রয়াত হয়েছে, ফলত তিনি 9 নভেম্বর পরবর্তী পৃথিবী 9/11 পরবর্তী পৃথিবী দেখে যেতে পারেননি, কিন্তু দেরিদা কিছুটা দেখেছেন। হেবারমাস এখনো দেখছেন। বিভিন্ন বিষয়ে অপরিসীম মতপার্থক্য সত্ত্বেও এই শতাব্দীর শুরু থেকেই এই দুই দার্শনিক বিশ্ব শান্তির প্রশ্নে রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠার কথা মাথায় রেখে মিলিত হয়েছেন। দুজনেই এক্ষেত্রে জাতিরাষ্ট্রের ধারণাকে দূরে সরিয়ে রাখার সপক্ষে মত দিয়েছেন।
কারণ বৈশ্বিক পুঁজিতন্ত্রের জাতিরাষ্ট্র ভীষণ অসহায়, যেহেতু পুঁজিপতিরা চাইলে জাতীয়তাবাদী আদর্শ ও আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে। এমনকি কখনো কখনো এই কাজের যান্ত্রিক যুক্তিবাদিতা সহায় হতে পারে, যার বিরুদ্ধে হেবারমাসের জীবনব্যাপী সংগ্রাম। সে কারণে শেষ বয়সে এসে দুজনেই নতজানু হয়েছেন কান্টিয়ান পলিটিনিজমের কাছে সওয়াল করেছেন ট্রান্সন্যাশনালিজম, বিশ্বায়ন, আন্তর্জাতিক সহযোগিতা, ইউরোপিয়ান সার্বভৌমত্বের হয়ে। এই হেবারমাসকেই আমরা আবার অন্যভাবে দেখতে পাই হামাসের আক্রমণের প্রত্যুত্তরে ইসরায়েলি বোমাবর্ষণ ও হাজার হাজার নিরপরাধ প্যালেস্তিনিয়ার মৃত্যু পরবর্তী সময়। যে মৃত্যুকে তিনি গণহত্যা বলতে চান না, যে মৃত্যু মুখর বুদ্ধিজীবীকে মৌন করে দিতে পারে, যে মৌনতা ছড়িয়ে পড়তে পারে সমগ্র জার্মানিতে তো বটেই, এমনকি সমগ্র ইউরোপে। গণপরিসরের গণমুখরতাই তো তার কাম্য ছিল। এই গণপরিসর তো ট্রান্সপলিটিক্যাল, ট্রান্সকালচারাল, ট্রান্সন্যাশনাল। তাহলে কেন নাৎসি বর্বরতার ক্ষত আরেকটি ক্ষতকে চিনতে সাহায্য করে না? আপনার এই অ্যান্টিসেমিটিক প্রতিক্রিয়া কি গণপরিসরে সংযৌগিক যুক্তিবাদিতার উন্মেষের পথ রুদ্ধ করে না? নাকি প্রটেস্ট্যান্ট এথিক্সের ম্যাক্স ওয়েবার যে লাস্ট ম্যানের কথা বলেছেন, ইহুদি জার্মান খাঁচায় বন্দি, আপনি সেই লাস্ট ম্যান, যে স্পেশালিস্ট উইদাউট স্পিরিট, সেন্সুয়ালিস্ট উইদাউট হার্ট।